আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদের সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে রাশিয়ার টিকা স্পুটনিক ভি পরীক্ষামূলক ব্যবহারের সুপারিশ। চীনা প্ল্যাটফর্মে যোগ দিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে অক্সিজেনের কোনো সংকট নেই, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শীঘ্রই পাওয়া যাবে সেরামের টিকা। করোনায় মারা গেছে আরও ৭৮ জন। চলমান লকডাউন ব্যবস্থায় ভেঙে পড়েছে সব লক খুললেও গণপরিবহন বন্ধ থাকায় ক্ষুব্ধ শ্রমিকরা। মার্কেট শপিং মলে জমেনি ঈদের কেনাকাটা। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। নাভিশ্বাস শ্রমজীবীদের। বরিশাল বিভাগে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ, রোগীদের ঠাঁই মিলছে না হাসপাতালে। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। রাশিয়ার করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য বিষয়ক টেকনিক্যাল কমিটি জরুরি বৈঠক শেষে এই অনুমোদন দিয়েছে। মে মাসের মধ্যে 40 লাখ করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি পাওয়ার আশ্বাস মিলেছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশেও এই টিকা তৈরি করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ভ্যাকসিন নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও বর্তমানে ভ্যাকসিন সংকট নিয়ে আলোচনা সর্বোচ্চ। ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে করোনার প্রথম ডোজ, অর্থাৎ নতুন করে কেউই ভ্যাকসিন পাবেন না সাময়িক সময়ের জন্য। চলছে দ্বিতীয় ডোজ, পাশাপাশি নতুন করে ভ্যাকসিন নেয়ার বিষয়ে চলছে সংশ্লিষ্টদের তোড়জোড়। এরই মধ্যে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি বাংলাদেশের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশিয়ার তৈরি স্পুটনিক ভি যে ভ্যাকসিনটি, সেটি আজকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। আমাদের টেকনিক্যাল যে এক্সপার্ট যারা আছে তারা ইভ্যালুয়েশন করেছেন। এরপরে আমাদের একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে, আর সেখানে এটার পুঙ্খানুপুঙ্খভাবে এটি আসলে বিশ্লেষণ করা হয়েছে। এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। মে মাসের মধ্যে রাশিয়ান প্রায় 1.5 কোটি ভ্যাকসিন পাওয়ার আশ্বাস দেন তিনি। খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ, মে মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। আপাতত 40 লাখ ডোজ আসার সম্ভাবনা আছে। এটির 2 ডোজের ভ্যাকসিন, এটি হচ্ছে 21 দিন পরে, ফার্স্ট ডোজ দেওয়ার পর 21 দিন পরে সেকেন্ড ডোজ দিতে হয় এবং এই আমদানিটা G2G বেসিসে হবে। সরকারের একটা কমিটি করা আছে, সেই কমিটির মাধ্যমে এ পর্যন্ত 2টি ভ্যাকসিন বাংলাদেশে ব্যবহারের অনুমোদন দেয়া হলো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 2 সপ্তাহের আগে কোনো করোনা ভ্যাকসিন দেশে আসছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিকেলে রাজধানীর ইস্কাটন রোডে সরকারি বাসভবনে করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়াতে যোগ দিয়েছে বাংলাদেশ। যখন যাদের টিকার দরকার হবে তারা এখান থেকে টিকা নিতে পারবে। টিকা যেখানে পাওয়া যায় সেখান থেকেই আনা হবে বলে জানান একে আব্দুল মোমেন। আমরা লাইনটা করে দিয়েছি, আমাদের দায়িত্ব শেষ। এখন আনা নেওয়া কি কখন আনবে সেইটা আমাদের দাম টাম কি লজিস্টিক কি হবে সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। দেশের বেশ কয়েকটি ঔষধ কোম্পানির টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, রাশিয়ার টিকা স্পুটনিক 5 এর জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জটিলতা কেটে গেছে, শীঘ্রই ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাওয়া যাবে। আপাতত দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলেও জানান জাহিদ মালিক। রাকিব হাসান জানাচ্ছেন বিস্তারিত। সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। সমসাময়িক বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এই সংবাদ সম্মেলন। অনেক ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। সূচনা বক্তব্যে দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সক্ষমতার কথা তুলে ধরেন তিনি। আমরা সরকারি এবং বেসরকারিভাবে প্রায় 7,000 বেড কাজ করছে। আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন 100টা হাসপাতালে আমরা স্থাপন করেছি। চিকিৎসা যাতে ভালোভাবে হয় সেজন্য আমরা প্রায় 20,000 লোক নিয়োগ দিয়েছি। ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নিয়োগ হয়েছে।
সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুতই কেটে যাবে জানিয়ে মন্ত্রী কথা বলেন রাশিয়ার টিকা স্পুটনিক 5 এর জরুরি ব্যবহারের বিষয়ে। রাশিয়ানরা বলেছে যে আমাদের নন ডিসক্লোজার যে চুক্তি আছে ডকুমেন্ট সেটা সই করতে হবে, তারপরে কথা বলবো। সেটাও আমরা করে দিয়েছি তাড়াতাড়ি। আমরা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছি, অনুমোদন দিয়েছি। জি, আমাদের সেই সক্ষমতা দু একটা কোম্পানির আছে, যেমন ইনসেপ্টার আছে এবং ভ্যাকসিনকে নিজেরাও করতে চাচ্ছে, এবং আরও দু একটা ছোট কোম্পানি আছে তারা হয়তো বা করতে পারবে। অক্সিজেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন প্রয়োজনে দেশেই করা হবে অক্সিজেন প্লান্ট। আমরা ছোট ছোট অক্সিজেন প্লান্ট ইম্পোর্ট করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু বর্তমানের যে অবস্থা আছে আমরা যে সমস্ত হিসাব কিতাব করেছি সেই অনুযায়ী এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নাই। লকডাউনের ফলে করোনার সংক্রমণ অনেকটা কমলেও স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের উপর গুরুত্ব আরোপ করেন জাহিদ মালেক। লকডাউন তো দীর্ঘমেয়াদী হতে পারে না, স্বাস্থ্যবিধিগুলো যেগুলো আছে অর্থাৎ মাস্ক পরা, এটা দীর্ঘমেয়াদী হতে পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। গেল কদিনের চেয়ে দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা। গত 24 ঘন্টায় আরও 78 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,228 জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন 3,031 জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা 7,51,659 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন 5,234 জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন 6,66,927 জন। গত 24 ঘন্টায় 24,509 জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে 24,237 জনের। নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হার 12.51%। চলতি লকডাউন ব্যবস্থাই ভেঙে পড়েছে। নগরীর রাজপথ এখন যেন প্রাইভেট কার, মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার দখলে। প্রতিটি সড়কেই একটু পরপর লেগে যাচ্ছে যানজট। ইচ্ছে মতো সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন, তবে অসহায়ের মতো দিন কাটাচ্ছেন গণপরিবহন শ্রমিকরা। ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেখানে একে একে সব লক খোলা হচ্ছে সেখানে কেবলই গণপরিবহনের লকডাউন কেন? আরও জানাচ্ছেন জানি ট্রং। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মেয়াদ বাড়ালো সরকার, কিন্তু নগরীর বিভিন্ন সড়কে রাজত্ব করছে গণপরিবহন ছাড়া সব যানবাহন। যানবাহনের চাপে কিছুক্ষণ পরপরই দেখা মিলছে চিরচেনা যানজটের। রাস্তা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ব্যস্ততা ছাড়া দৃশ্যমান নেই আর লকডাউন মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। জনসাধারণ ইচ্ছে মতোই নামছেন রাস্তায়। মার্কেট, দোকানপাট যেখানে খোলা সেখানে তাদের প্রশ্ন এখন লকডাউনের কার্যকারিতা নিয়ে। এটা তো মনে হয় যে আগের মতনই ছিল, এখন ওরকমই চলতেছে। তো লকডাউন অনুযায়ী এইভাবে গাড়ি চলতো না, লোকজন সবই তো চলতেছে, খালি গরিব মানুষের তো কষ্ট এটাই করতেছে ওরা। বাস এখন তো এইভাবে বাস ছাড়লেই তো ভালোই তো দেখা যাইতেছে। লকডাউন তো কেউ মানেও না, কেউ ইয়েও করতেছে না, দূরত্বও নাই। এক সপ্তাহ লকডাউন দিয়েছে, শুধু পরিবহন বন্ধ, এমনি সব কিছুই তো খোলা। পেটে যদি খাবার থাকতো তাহলে সাধারণ মানুষের রাস্তায় বের হইতো না। লকডাউনের ভঙ্গুর পরিস্থিতিতে হতাশা নিয়ে সময় পার করে চলেছেন পরিবহন শ্রমিকরা। শ্রমিক সংগঠনগুলো সদস্যদের দুবেলা খাবারের ব্যবস্থা করলেও পরিবারের অসহায়ত্বের কথা জানান তারা। বাতে কষ্ট পাইতেছে আমাদের ফ্যামিলিরা, যেটা বাস্তবতা। এইখানে লুকোচুরি কিছু নেই কি, আমাদের ফ্যামিলির লোক তো কথায় হাত পাইতে পারবো না। আমরা যে পরিস্থিতির মানুষ, তারা না খাই থাকলেও মারা গেলেও কারো কাছে হাত পাইতে পারবো না যে আমার 10 টাকা দাও, 1 কেজি চাউল দাও। আঙ্গর ডেলি মজুরি, আঙ্গর তোর মাসিক বেতন না। সরকার এই জিনিসটা চিন্তা করে না, মোটরের শ্রমিক কী করবো? আগে মারা যায় 30 জন, এখন মারা যায় 100 উপরে। এখন কোথাও লকডাউন নেই, শুধু বড় গাড়ির উপর লকডাউন, মসজিদের উপরে লকডাউন, নামাজ পড়া যাবে না। কি বুঝতে পারতেন সরকার কিসের উপর ভিত্তি করে লকডাউন দিছে? অর্ধেক আসন ফাঁকা রাখা সাপেক্ষে গণপরিবহন চলতে দেওয়ার দাবি শ্রমিকদের। বাধ্যতামূলক এই চান্স দেখবো, দ্বিতীয় চান্সে আমরা আন্দোলনে যাইব গা, ওই মার্কেট, দোকান মার্কেট সমিতির মতন, এছাড়া করার কিচ্ছু নাই। গার্মেন্টস খোলা, অফিস আদালত খোলা, সরকারি অফিস খোলা, বিমান চলতেছে। এই কারণে শ্রমিকে 28 তারিখের মধ্যে আন্দোলন লাগাবে, রাস্তা বন্ধ করে মহাখালী। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। ক্রেতা বাড়লেও এখনও জমে ওঠেনি এবারের ঈদের বাজার। ঈদের আগ মুহূর্তে জমে উঠবে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন বিক্রেতারা। আশানুরূপ ক্রেতার দেখা পেতে সকাল 10টা থেকে রাত 8টার পরিবর্তে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেট খোলার সময়সূচি চান তারা। আর ক্রেতাদের মতে ঈদকে কেন্দ্র করে পণ্যের বাড়তি দাম বলছেন বিক্রেতারা। আর জানাচ্ছেন জানি ট্রং।
অন্যান্য সময় 14-15 রমজান এলেই ক্রেতা সমাগমে মার্কেটে পা রাখা মুশকিল হলেও এবার নেই সেই চিত্র। একদিকে লকডাউনের বিধিনিষেধ, অন্যদিকে গণপরিবহনের অভাব, তাই এর প্রভাব পড়েছে ঈদের বাজারে। ক্রেতার আশায় সকাল থেকে দোকান খুলে বসে থাকছেন বিক্রেতারা, দোকানে উঠিয়েছেন নতুন পণ্য, কিন্তু দেখা নেই ক্রেতাদের। যতজন ক্রেতা আসছেন তাদের কাছে আবার বিক্রিও হচ্ছে খুবই কম। এমন অবস্থায় মার্কেট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তনের আবেদন সাধারণ ব্যবসায়ীদের। লোকজন মানে টুকিটাকি কেমন একটা না, ঈদের বাজার যেরকম হয় কিন্তু ওরকম এবার না, লকডাউন চলতেছে। যে আশা ছিল আমাদের আশা তো লস পড়াইছে। ইফতার করতে করতে 7টা বাজে যা, তারপর তো আমরা 8টার সময় দোকানই বন্ধ, কিন্তু আমাদের টাইমটা অ্যাকচুয়ালি দরকার ছিল 10টা বন্ধ। তবে মার্কেটে আগত ক্রেতাদের ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম, কারণ ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যেই কেনাকাটা করতে পারছেন তারা। ঈদের মার্কেট প্রত্যেক বছর হিসাবে এবার একটু কম, মানে মানুষ সচেতন হয়েছে আগে থেকে, একটু দরদাম মোটামুটি মিলছে, মানে মানুষ লোকজন হিসাবে ঠিক আছে। ভিড় আমার কাছে কমই লাগছে, ওই রকম ভিড় লাগছে না, দরদাম তো ফিক্সড বেশি দেখছি। করোনার কারণে অর্থ সংকটে পড়েও মার্কেট বিমুখ হয়েছেন অনেক ক্রেতাই। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসাররত জাহান মুনিয়া নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের একজন শিল্পপতির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের আবেদনের পর তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। সোমবার গুলশান 2-এর 120 নম্বর রোডের 19 নম্বর ফ্ল্যাট থেকে মোসাররত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি কুমিল্লা জেলায়, পড়তেন মিরপুর একটি পাবলিক কলেজে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। এই ঘটনায় আত্মহত্যার প্রচারণার অভিযোগে মামলা করেছে মুনিয়ার পরিবার। আসামি করা হয়েছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে। মধ্যবিত্ত ফ্যামিলি, এই জন্য আমাদের সাথে হয় না। আমিও চাই না, আমিও আমার ছোটো বোনকে অনেক বুঝাইছি, তুমি এমন কোনো কাজ করো না যাতে ফ্যামিলি মান থাকে, মান সম্মান চলে যায়। কিন্তু এর মধ্যে ও টাকা পয়সা মানে ওই আনবিরে ওরে টাকা পয়সা দিত দিয়া এইদিকে ডাইভার্ট করছে। হত্যার কারণ অনুসন্ধানে সোমবার রাতেই জব্দ করা হয় সিসি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল ডিভাইস। ভিকটিমের সাথে যে এমডি, তার 2 বছরের সম্পর্ক থাকা অবস্থায় 1 বছর ভিকটিমকে তিনি বনানী একটি ফ্ল্যাটে রাখতেন, এই ধরনের তার অভিযোগ করেন। পরবর্তীতে ভিকটিমের সাথে বিভিন্নভাবে তাদের মনোমালিন্য হয় এবং পরবর্তীতে তিনি আবার কুমিল্লা চলে যান এবং গত মার্চ মাস থেকে আবার সেই ভিকটিম ঢাকায় এসে 120 নম্বর রোডে যে বাসা, সেই বাসায় বসবাস করতে শুরু করেন। এই ঘটনার পর অভিযুক্ত শিল্পপতিকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে মঙ্গলবার আবেদন করে পুলিশ। এই আবেদন মঞ্জুর করেছে আদালত। এসকে লিটন, মাইটিভি, ঢাকা। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, এতে অতিষ্ঠ জনজীবন। অসহনীয় গরমে নাভিশ্বাস উঠছে শ্রমজীবীদের মাঝে। এমন অবস্থা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকা আর বৃষ্টি না হওয়ায় সারা দেশে এমন ভ্যাপসা গরম। এসএমআরএফের রিপোর্ট। কয়েকদিন ধরে রাজধানীতে অসহনীয় গরম, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল নগরবাসী। রোদের জন্য বাইরে যাওয়া না, তারপরে হলো ঘরের ভিতরে হলো প্রচণ্ড গরম। গায়ের মধ্যে আসলে অ্যাকচুয়ালি ওই বাতাসটাই মানে গরম বাতাস লাগতেছে, যেটা আমরা ওই মরুভূমি অঞ্চল, সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে দেখি। এই সময়টাই তো মনে করেন মাঝে মাঝে বর্ষা হয়, বৃষ্টি হয়, কিন্তু এবার সেরকম বৃষ্টিও দেখছি না আর বর্ষাও নেই। গরমের সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। গরমে তো কাজ করা যাচ্ছে না, বাইরে বাড়া যাচ্ছে না। রোদের যে তাপ, তাতে যে রিক্সা ধরে বাইর হয়েছি, রিক্সা মনে করেন চালান যায় না। বাইরে হয়েছি মনে পোলাবান আছে, তাই বৌসালা আছে, তাদের খাদ্য রমজান মাস। দুদণ্ড স্বস্তি পেতে কেউ কেউ নামছেন পানিতে, পথচারীরা জিরিয়ে নিচ্ছেন বৃক্ষের ছায়ায়। অনেক প্রচুর, এই 2-3 দিন প্রায় বাসায় তো থাকতে হবে, বাসায় প্রচুর গরম। বাতাসের জন্যই, কারণ বাইক ড্রাইভ করে আসছি তো, বাজার করে আসছি কারণ বাজার থেকে, একটু ঠান্ডা হওয়ার জন্যই এখানে বসছি। আবহাওয়া অফিস জানায়, গরমের তীব্রতা থাকবে আরও 2-3 দিন। যশোরে আমাদের 39.8 ডিগ্রি সেলসিয়াস যশোরে, এবং ঢাকায় 39.4 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ,
এটা সারা বাংলাদেশের উপরেই বয়ে যাবে। এটা আশঙ্কা করছি যে আগামী 2 দিন থাকবে। ব্যবসা গরমে মানুষের পানি শূন্যতা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ইফতারিতে প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ কাউসার পারভিন। গরম এবং হালকা বাতাসের সাথে জলীয়বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাসের মিশ্রণটা হচ্ছে না, এই জন্য আমাদের বৃষ্টিপাতটা হচ্ছে না। আর আমাদের বাতাসের জলীয়বাষ্প পরিমাণ অত্যাধিক কম, যে জলীয়বাষ্প অত্যাধিক কমের জন্য এই তাপের প্রভাবটা শরীরে বেশি অনুভূত হচ্ছে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বরিশাল বিভাগের 6 জেলায় ক্রমেই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ঠাঁই হচ্ছে না রোগীদের, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বিশেষজ্ঞরা বলছেন এই এলাকায় নদীর পানিতে মিলেছে কলেরার জীবাণু। যে কোনো কাজে নদীর পানি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। গোটা বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ক্রমেই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এত সংখ্যক ডায়রিয়া আক্রান্ত রোগী একসঙ্গে এর আগে কখনোই দেখেননি এখানকার চিকিৎসক ও নার্সরা। নদীর পানি লবণাক্ত হওয়াই এর কারণ বলছেন তীরবর্তী এলাকার মানুষ। নদীর পানি ব্যবহার করতাম, এখন বর্তমানে লবণাক্ত হওয়ার কারণে এখন যে অসুবিধা ভুগতেছি। এখন তো সমুদ্র সাগর থেকে আইসে পানি, এই জন্য নোনা পানি হয়ে গেছে। প্রায় 10-12 দিন তারপরে এটা থেকে ডায়রিয়া শুরু হয়ে গেছে। নদীতে লবণ পানি লাগতে এখন যে মানুষ অসুস্থ। আমার বয়স 60 বছর। এই 60 বছরের মধ্যে আমি দেখি না কখনো যে নদীর পানি লবণাক্ত হয়। এরই মধ্যে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRBর পরীক্ষায় এসব এলাকার নদী ও খালের পানিতে মিলেছে কলেরার জীবাণু। পুকুরের পানি, তারপরে খালের পানি এবং নদীর পানিতে কলেরার জীবাণু পাওয়া গেছে। তো এটা প্রতি বছরই হয়, তবে এবার একটু বেড়ে গেছে। এ পর্যায়ে আমাদের চিকিৎসাগত দিকটা আমরা দেখছি, সেটা আমাদের হসপিটাল বেজ আমরা চিকিৎসা করছি। এ অবস্থায় ডায়রিয়া থেকে বাঁচতে কিছু বিষয় এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। এখন থেকে আমাদের এই বিষয়টায় একটু সচেতন হতে হবে, যাতে আমাদের এই নদী নালার বা পুকুরের পানিটা আমরা যাতে কোনোভাবে মুখে আমাদের না যায়, বা আমরা ভালো করে খাবারের পূর্বে ভালো করে হাত ধৌত করে নেই। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মাইটিক। কম্পিউটার যন্ত্রাংশের সংকটে ভুগছে রাজধানীর প্রযুক্তি মার্কেটগুলো। যাও পাওয়া যাচ্ছে, বিক্রেতারা দাম হাঁকছেন বেশি, যার ফলে কমে গেছে ডেস্কটপ কম্পিউটার বিক্রি। এদিকে লকডাউনে গণপরিবহন চলাচল না করায় মার্কেটে ক্রেতাদের আনাগোনা কম। সাপ্তাহিক আয়োজন ফ্লিপকার্ট মাইটেকে প্রযুক্তি পণ্যের খবর জানাচ্ছেন মোবাল্লিক করিম। গ্রাফিক্স কার্ড খুবই সংকট, নাই বললেই চলে। একটু শর্ট আছে। মার্কেটের প্রায় প্রতিটি দোকানের চিত্র এই। বিক্রেতারা জানালেন পণ্য সরবরাহ না থাকায় সংকটের কথা। কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না, আর যার কারণে পিসি সেলগুলো অনেক কমে গেছে। পিসি কাস্টমার বিল্ড করতে পারছে না, গেমিং পিসিগুলো তৈরি হচ্ছে না। পণ্য কম থাকায় বিক্রেতারা বেশি দাম চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। দাম আগের চেয়ে কিছুটা বেশি। দাম আগের থেকে অনেক বেশি, আগে যা ছিল তার থেকে এখন 400-500 টাকা বেশি। বিক্রেতারাও স্বীকার করলেন এই কথা। এটা তো আমাদের ওপিনিয়ন না, আমরা তো রিসেল করি, এটা ডিস্ট্রিবিউটররা ঠিক বলতে পারবে। এদিকে যন্ত্রাংশ কম থাকায় বিক্রিও ছিল কম। গণপরিবহন চলাচল না করায় মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনাও তেমন ছিল না। হাঁটা কাস্টমার খুব বেশি নেই, বিভিন্ন সমস্যা ছিল কম্পিউটার, সেই সমস্যাগুলো ঠিক করতে আসতেছে। গণপরিবহন না চলার কারণে মানুষের আসতে ভোগান্তি হচ্ছে, এই জন্য মানুষ একটু কম, সেল একটু কম। এছাড়া ল্যাপটপ সংকটের কথাও জানিয়েছেন বিক্রেতারা। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। লকডাউন শিথিল করে মার্কেট শপিং মল খুলে দেওয়ার পর অনেকের আশা ছিল পুরান চকের ইফতার বাজার ফিরে পাবে পুরনো রূপে। বাস্তবে তা হয়নি। ক্রেতাদের হতাশ করেছে জৌলুসহীন চকের ইফতার বাজার। আগের মতোই হোটেল ও রেস্টুরেন্ট ইফতার সামগ্রী বিক্রি হলেও স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে বসতে দেওয়া হয়নি অস্থায়ী দোকানগুলো। শিবলি রোজা রিপোর্ট। প্রথম রোজায় যেমন মরুভূমি দশা ছিল, এখন প্রায় তেমনই আছে পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার। যে জায়গাগুলো বিভিন্ন ধরনের কাবাব, বড়বাপের পোলাই খায়, শরবত, মাঠাসহ হরেক রকমের অস্থায়ী দোকানে ইফতার সামগ্রীতে ঠাসা থাকত, সেখানে এখন দাঁড়িয়ে সারি সারি রিক্সা। যে দোকান ও বেকারিগুলোতে ইফতার বিক্রি চলছে, সেখানেও তেমন ক্রেতা নেই। চকবাজারের ইফতার তো আপনার পুরানো ঢাকার ঐতিহ্যবাহী একটা আপনার ইফতারি মার্কেট, কিন্তু এই লকডাউনের কারণে সেটা আর নাই। আগে যা বিক্রি করতাম তার মনে করেন 10 ভাগের 1 ভাগও বিক্রি হয় না এখন। সবসময় আগে যেরকম ছিল ওরকম নাই এখন। হতাশায় দোকানিরা। এই বছর কম হচ্ছে বেচাকেনা।
দূরের থেকে লোকজন না আসলে ঠিক মতন ইফতারি বাজারটা হচ্ছে না। শপিং মল যেভাবে খুলে দিচ্ছে আমাদের এইভাবে যদি এটা খুলে দিত তা আমাদের জন্য ভালো হতো। চকবাজার যে ইফতারি যে বাজারটা সরকারের কাছে আবেদন আছে আমাদের অনুমতি দেয়। ইফতার বাজারে স্বাস্থ্যবিধি মেনে আসার আহ্বান সচেতন ক্রেতা বিক্রেতাদের। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। অক্সিজেনের সংকট দেখিয়ে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই ভারত বাংলাদেশ অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে। সর্বশেষ 22 এপ্রিল লিন্ডে বাংলাদেশ কোম্পানির 8টি ট্রাকে 157 মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশ বেনাপোল বন্দরে আসে। দেশের চিকিৎসার খাতে অক্সিজেনের চাহিদা মেটাতে বড় একটি অংশ আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় 30,000 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। অনুযায়ী বেনাপোল স্থলবন্দর দিয়ে যথারীতি অক্সিজেন আমদানি হতো, কিন্তু গত 21 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে অক্সিজেন আমদানি বন্ধ রয়েছে। যে তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সংকটের কারণে এই সাপ্লাই চেইনটা আপাতত বন্ধ রয়েছে। তবে আশা করা যায়, যেহেতু আমরা কথা বলে দেখেছি, এটা আবার হয়তো শুরু হতে পারে, তবে ঠিক কোন সময় এটি বলা যাচ্ছে। দর্শক, সংবাদ শেষ করছি। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।